বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে শেখ কামাল নাকি মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে এবং তাকে রেপ করে, যারই প্রতিশোধ নিতে মেজর ডালিম তার পুরো ফ্যামিলিকেই ব্রাশ ফায়ার করে উড়িয়ে দেয়। আজকে আমরা সেই ঘটনাটাই জানবো 2001 সালে লেখা মেজর ডালিমের বই যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। এর 427 থেকে 432 পৃষ্ঠার মধ্যে তিনি এই ব্যাপারে বর্ণনা করেছেন। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি। আমার স্ত্রী এবং আমি গাজী গোলাম মোস্তফা কর্তৃক অপহৃত হই। রেড ক্রস চেয়ারম্যান এবং তৎকালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রধান গাজী গোলাম মোস্তফা নিম্মি এবং আমাকে বন্দুকের মুখে লেডিস ক্লাব থেকে অপহরণ করে নিয়ে যায়। 1974 সালে মাঝামাঝি ঘটে এক বর্বরচিত অকল্পনীয় ঘটনা। দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী তখনও সারা দেশে নিয়োজিত। আমার খালাতো বোন তাহমিনের বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সাথে। দুপক্ষই আমার বিশেষ ঘনিষ্ঠ, তাই সব ব্যাপারে মধ্যস্থতা করতে হচ্ছিল আমাকে। আমি তখন কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকতাম। বিয়ের 2 দিন আগেই ঢাকা এলাম কুমিল্লা থেকে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়। সেই বিয়েতে অনেক গণ্যমান্য সামরিক বেসামরিক লোকজন, বিশেষ করে হোমরা চোমরারাও এসেছিলেন অতিথি হিসাবে। পুরো আনুষ্ঠানিকতারই তদারক করতে হচ্ছিল নিম্মি এবং আমাকে। আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে, বিয়েতে সেও উপস্থিত। বিয়ের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবার উপস্থিত ছিলেন। বাইরে হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিলেন, তার ঠিক পেছনের সারিতে বসেছিলেন গাজীর ছেলেরা। বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে পেলে, বাপ্পি প্রায় আমার সমবয়সী। হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে কৌতূহলচ্যুত বাপ্পির মাথার চুল টানে। বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বিকার বসে থাকে। এভাবে 2-3 বার টান দেওয়ার পরে বাপ্পি জিজ্ঞেস করে রাগান্বিত হয়ে, চুল টানছে কে? পেছন থেকে একজন উত্তর দেয়, আমরা পরখ করে দেখছিলাম আপনার মাথার চুল আসল না নকল। পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায়, কিন্তু কিছু বলে না। মাথা ঘুরিয়ে নিতে আবার চুলে টান পড়ে। এবার বাপ্পি যে ছেলেটি চুলে টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দেয় আর বলে, বেয়াদব ছেলে, মস্কারি করার জায়গা পাওনি, খবরদার তুমি আর ওই জায়গায় বসতে পারবে না। এ কথার পর বাপ্পি আবার তার জায়গায় ফিরে আসে। এই ঘটনার কিছুই আমি জানতাম না, কারণ তখন আমি বিয়ের তদারকি ও অতিথিদের নিয়ে ভীষণভাবে ব্যস্ত। বিয়ের ঠিক আনুষ্ঠানিকতা প্রায় সব কিছুই সুষ্ঠুভাবে হয়ে যায়, খাওয়া দাওয়া পর্যন্ত শেষ। অতিথিরা সব ফিরে যাচ্ছেন। সেদিন আবার টেলিভিশনে সত্যজিৎ রায়ের পুরস্কারপ্রাপ্ত ছবি মহানগর ছবিটি দেখানোর কথা, তাই অনেকেই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছেন ছবিটি দেখার জন্য। অল্প সময়ের মধ্যে লেডিস ক্লাব প্রায় ফাঁকা হয়ে গেল। মাহবুবের আসার কথা, মানে এসপি মাহবুব, আমাদের বিশেষ ঘনিষ্ঠ বন্ধুদের একজন। আমরা সব একসাথেই যুদ্ধ করেছি স্বাধীনতা সংগ্রামে। এক কাজে মানিকগঞ্জ যেতে হয়েছিল তাকে, ওখান থেকে খবর পাঠিয়েছে তার ফিরতে একটু দেরি হবে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সবেমাত্র তখন খেতে বসছিল। হঠাৎ থেকে যেন একটি কার আর 2টো মাইক্রোবাস এসে থামলো লেডিস ক্লাবের সামনে। কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা ও তার মাইক্রোবাস দুটো থেকে নামলো 10 থেকে 12 জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতে বেরোলেন গাজী গোলাম মোস্তফা। কোথায় মেজর ডালিম? কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব। কোথায় সে? আমি তখন ভেতরে সবার সাথে খাচ্ছিলাম। কে যেন এসে বলল, গাজী এসেছে। আমাকে তিনি খুঁজছেন। হঠাৎ করে গাজী এসেছেন, কি ব্যাপার? ভাবলাম বোধহয় তার পরিবারকে নিতে এসেছেন। আমি তাকে অভ্যর্থনা করার জন্য বাইরে এলাম। বারান্দা আসতেই 6 থেকে 7 জন স্টেনগানধারী আমার বুকে পিঠে মাথায় তাদের অস্ত্র ঠেকিয়ে ঘিরে দাঁড়ায়। ঘটনার আকস্মিকতায় আমি তো হতবাক, কিছুটা অবস্থিত বটে। সামনে এসে দাঁড়ালেন স্বয়ং গাজী। আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? এ সমস্ত কিছুর মানে কি? তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত, এক নাগারে শুধু বলেই চলছেন, গাজী রেছেনও না, আমি বঙ্গবন্ধু না। চল ছালারে লইয়া চল, আইজ আমি তোরে মজা দেখামো। তুই নিজেরে কি মনে করছস? অশালীলভাবে কথা বলছিলেন তিনি। আমি প্রশ্ন করলাম, কোথায়, কেন নিয়ে যাবেন আমাকে? আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি নির্দেশ দিলেন তার অস্ত্রধারী সহযোগীদের। তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেঁচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিয়ে উপলক্ষে নিরাপত্তার জন্য সেখানে পুলিশের বন্দোবস্তও করা হয়েছিল। সেখানে একটি গাড়িতে কিছু সিপাহীরাও উপস্থিত ছিলেন। ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত। হঠাৎ দেখলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলম ও চুল্লুকে মারতে মারতে মাইক্রোবাসে উঠালো। একটা বিয়ের অনুষ্ঠান, কন্যাদান তখনও করা হয়নি। কি কারণে যে এমন অদ্ভুত একটা ঘটনার সৃষ্টি হলো সেটাই বুঝতে পারছিলাম না। বাইরের হইচই শুনে ভেতর থেকে আমার খালাম্মা ও নিম্মি দুজনেই বাইরে ছুটে আসলেন। খালাম্মা ছুটে এসে গাজীকে বললেন, ভাই সাহেব, কি করছেন আপনি? ওকে কেন অপদস্থ করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? কি দোষ করেছে ও? গাজী তার কোনো কথারই জবাব দিলেন না। তার হুকুমের তামিল হলো। আমাকে জোর করে ঠেলে ওঠানো হলো মাইক্রোবাসে। বাসে উঠেই দেখি আলম ও চুল্লু দুজনেই গুরুতরভাবে আহত। ওদের মাথা এবং মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজীকে বললেন, ওদের সাথে আমাদেরকেও নিতে হবে, ওদের একা নিয়ে যেতে দেব না আমরা। গাজী বললেন,
ঠিক আছে, তবে তাই হইব। গাজীর ইশারায় এদেরকে ধাক্কা দিয়ে ওঠানো হলো মাইক্রোবাসে। বেচারি খালাম্মা, বয়স্ক মহিলা, আচমকা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়লেন মাইক্রোবাসের ভিতরে। আমার দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়েছিলেন 5 জন অস্ত্রধারী। গাজী গিয়ে উঠলো তার গাড়িতে, বাকি মাস্তানদের নিয়ে দ্বিতীয় মাইক্রোবাসটি কোথায় যেন চলে গেল। এই সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা কামরুল হক স্বপন ও বাপ্পি লেডিস ক্লাবে উপস্থিত ছিলেন না। তারা গিয়েছিলেন কোনো এক অতিথিকে ড্রপ করতে। আমাদের কাফেলা লেডিস ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার পর ওরা ফিরে এসে সমস্ত ঘটনা জানতে পারে লিটুর মুখে। সবকিছু জানার পর মুহূর্তেই ওরা যোগাযোগ করলো রেসকোর্স আর্মি কন্ট্রোল রুমে, তারপর ক্যান্টনমেন্টে এমপি ইউনিটে। ঢাকা ব্রিগেড মেসেও খবরটা পৌঁছে দিল স্বপন। তারপর সে বেরিয়ে গেল ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে খুঁজে বের করার জন্য। আবুল খায়ের লিটু চলে গেলে এসপি মাহবুবের বাসা বেলি রোডে। উদ্দেশ্য মাহবুবের সাথে গাজীকে খুঁজে বের করা। এদিকে আমাদের কাফেলা গিয়ে থামলো রমনা থানায়। গাজী তার গাড়ি থেকে নেমে চলে গেল থানার ভিতরে। অল্প কিছুক্ষণ পর ফিরে এসে নিজের গাড়িতে উঠে বসলেন গাজী। কাফেলা আবার চলতে শুরু করলো। কাফেলা এবার চলছে সেকেন্ড ক্যাপিটালের দিকে। সেকেন্ড ক্যাপিটালের দিকে নিয়ে যাওয়া দেখে আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। গাজীর মনে কি কোনো কুবুদ্ধি আছে? রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করবে না তো? ওর পক্ষে সবকিছু করা সম্ভব, কিছু একটা করা উচিত। হঠাৎ আমি বলে উঠলাম, গাড়ি থামাও। আমার বলার ধরনে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। আমাদের গাড়িটা থেমে পড়ার সামনে গাজীর গাড়িটাও থেমে পড়লো। আমি তখন অস্ত্রধারী একজনকে লক্ষ্য করে বললাম, গাজী সাহেবকে ডেকে আনতে। সে আমার কথার পর গাড়ি থেকে নেমে গিয়ে গাজীকে কিছু বলল। দেখলাম গাজী নেমে আসছে। কাছে এলে আমি তাকে বললাম, গাজী সাহেব, আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন, লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু আপনাকে সবাই দেখেছে। তাই কোনো কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমার কথা শুনে কি যেন ভেবে তিনি আবার গাড়িতে গিয়ে উঠলেন। কাফেলা আবার চলা শুরু করলো, তবে এবার রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে নয়। এবার গাড়ি ঘুরিয়ে তিনি চললেন ধানমন্ডি 32-এ প্রধানমন্ত্রীর বাসার দিকে। কলাবাগান দিয়ে 32 নম্বর রোড ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়ায় থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন 32 নম্বরের ভিতরে। সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে। একবার ভাবলাম ওদের ডাকি, আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রস ফায়ারে বিপদের ঝুঁকি বেশি। এই সমস্ত চিন্তা করছিলাম। হঠাৎ দেখি লিটুর ঢাকা ক 315 সাদা টয়োটা কাটা পাশ দিয়ে হুশ করে এগিয়ে গেল শেখ সাহেবের বাসার দিকে। গাড়ি থেকে নামলো এসপি মাহবুব। নেমেই প্রায় দৌড়ে ভিতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল, সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহবুবকে দেখে আমরা সবাই আশ্বস্ত হলাম, নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিয়েছেন। লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে, মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। লিটুকে হতভম্ব হয়ে উপরে আসতে দেখে তার দিকে চাইতেই লিটু বলে উঠল, মাহবুব ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিমার নিম্মিকে জবরদস্তি করে গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে। এই কথা শুনে মাহবুবও হতভম্ব হয়ে যায়। তখন এসপি মাহবুব বলে, প্রধানমন্ত্রীকে খবরটা সবচেয়ে আগে দেওয়া দরকার, যাতে কোনো অঘটন না ঘটে। গাজীর কোনো বিশ্বাস নাই, ওর দ্বারা সবকিছুই সম্ভব। মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ টেলিফোনটাই বেজে ওঠে। রেড টেলিফোন। মাহবুব উঠিয়ে নেয়। অপর প্রান্তে প্রধানমন্ত্রী। তখন প্রধানমন্ত্রী বলে, মাহবুব, তুই জলদি চলে আয় আমার বাসায়। গাজী এক মেজর ও তার সঙ্গপাঙ্গকে ধইরা আনছে এক বিয়ের অনুষ্ঠান থেকে। ওই মেজর গাজীর বউয়ের সাথে ইয়ার্কি মারার চেষ্টা করছিল। উপযুক্ত শিক্ষা দিতে হবে। বেশি বার বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলি। সব শুনে মাহবুব জানতে চাইল, স্যার, গাজী সাহেবকে জিজ্ঞাসা করুন মেজর ও তার সঙ্গপাঙ্গদের কোথায় রেখেছেন তিনি। জবাবে প্রধানমন্ত্রী বলে, ওদের সঙ্গে করে লই আইছে গাজী। গেটের বাইরেই গাড়িতে রাখা হয়েছে বদমাইশগুলারে। এখন এসপি মাহবুব বলে, স্যার, গাজী সাহেব ডালিমার নিম্মিকে তুলে এনেছে লেডিস ক্লাব থেকে। ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল আজ। প্রধানমন্ত্রী একটু অবাক হয়ে বলে, কস কি তুই? তখন এসপি মাহবুব বলে, আমি সত্যি বলছি স্যার, আপনি ওদের খবর নেন, আমি এক্ষুনি আসছি। কথোপকথনের পরেই মাহবুব লিটুর সঙ্গে করে চলে আসে 32 নম্বর বাড়িতে। মাহবুবের ভিতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা কামাল ছুটে বাইরে আসে, আমাদের ভিতরে নিয়ে যায়। আলম ও চুল্লুর রক্তক্ষরণ দেখে শেখ সাহেব ও অন্যান্যরা সবাই শঙ্কিত হয়ে উঠল। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি ও আমাকে জড়িয়ে ধরলেন তিনি। খালাম্মা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। তখন শেখ সাহেব বলল, হারামজাদা, এডে কি করছস তুই? কামাল, রেহানা ওরা সবাই মিলে ধরাধরি করে খালাম্মাকে উপরে নিয়ে গেল। কামরায় তখন আমি, নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মি দুঃখে, গ্লানিতে, কান্নায় ভেঙে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। একটু দূরেই গাজী ভেজা বিড়ালের মতো কুকড়ে দাঁড়িয়ে কাঁপছিল। হঠাৎ ফোন বেজে উঠল, রেড ফোন। শেখ মুজিব নিজেই তুলে নিলেন ফোনটা। গাজীর বাসা থেকে ফোন এসেছে।
বাসা থেকে খবর দিল আর্মি গাজীর বাসা রেড করে সবাইকে ধরে নিয়ে গেছে। শুধু তাই নয়, সমস্ত শহরে আর্মি চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি চেক করছে। ক্যান্টনমেন্ট থেকে কিডন্যাপিং এর খবর পাওয়ার পরই ইয়াং অফিসাররা যে যেখানে ছিল সবাই বেরিয়ে পড়ছে, খুঁজে বের করার চেষ্টা করছে মেজর ডালিম ও তার স্ত্রী নিম্মিকে। সমস্ত শহরে হইচই পড়ে গেছে। গাজীরও তার অস্ত্রধারী সন্ত্রাসীদেরও খুঁজছে আর্মি। টেলিফোন পাওয়ার পর শেখ সাহেবের মুখটা কালো হয়ে গেল। ফোন রেখেই তিনি আমাদের সামনে আর্মির চিফ শফিউল্লাহকে ফোন দেন। হটলাইনে ফোন দিয়ে বলেন, ডালিম, নিম্মি, গাজী সবাই আমার এখানে আছে, তুমি জলদি চলে আসো আমার এখানে। ফোন রেখে শেখ সাহেব গাজীর উদ্দেশ্যে বলেন, মাফ চা নিম্মির কাছে। গাজী শেখ সাহেবের হুকুমে নিম্মির দিকে এক পা এগোতেই নিম্মি সিংহের মতো গর্জে উঠল, বলল, খবরদার, তোর মতো ইতর লোকের মাপ চাওয়ার কোনো অধিকার নাই, বদমাইশ। শেখ মুজিবের দিকে ফিরে বলল নিম্মি, কাদের রক্তের বদলে আজ আপনি প্রধানমন্ত্রী? আমি জানতে চাই। আপনি নিজেকে জাতির পিতা বলে দাবি করেন। আমি আজ আপনার কাছে বিচার চাই। আজ আমার জায়গায় শেখ হাসিনা কিংবা শেখ রেহানা যদি থাকতো, তাহলে আপনি যেই বিচারটাই করতেন, আমি সেই বিচারটাই চাই। যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা জাতির কর্ণধার হয়ে ক্ষমতা ভোগ করছেন, সেই সব মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলুণ্ঠিত করে তাদের গায়ে হাত দেওয়ার সাহস কম্বলচর গাজী পায় কি করে? এর উপযুক্ত জবাব আমি আপনার কাছে চাই। আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না ব্যক্তিগতভাবে কোনো কিছু চেয়েছি আপনার কাছে, কিন্তু আজ দাবি করছি ন্যায্য বিচার। আপনি যদি এই বিচার না করেন, তবে আমি আল্লাহর কাছে এই বিচার দিয়ে দিব, তিনি নিশ্চয়ই এই বিচার করবেন। আমি অনেক চেষ্টা করেও সেদিন নিম্মিকে শান্ত করতে পারিনি। ঠান্ডা মেজাজের কোমল প্রকৃতির নিম্মির মধ্যেও এক ধরনের আগুন লুকিয়ে থাকতে পারে, সেটা আমার ধারণাই ছিল না। শেখ সাহেব নিম্মির কথা শুনে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে বলছিলেন, মা, তুই শান্ত হ। হাসিনা রেহানার মতোই তুই আমারই মেয়ে। আমি নিশ্চয়ই এর উপযুক্ত বিচার করব। অন্যায়, ভীষণ অন্যায় করেছেন গাজী, কিন্তু তুই মা শান্ত হ। বলেই রেহেনাকে ডেকে তিনি নিম্মিকে উপরে নিয়ে যেতে বলেন। রেহেনা এসে নিম্মিকে উপরে নিয়ে গেল। ইতিমধ্যে জেনারেল শফিউল্লাহ এবং ঢাকা ব্রিগেড কমান্ডার সাফায়াত জামিল এসে পৌঁছেছে। শেখ সাহেব তাদের সবকিছু খুলে বললে জেনারেল শফিউল্লাহর অনুরোধে গাজীর পরিবারকে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়। পরবর্তীতে এই ঘটনা একটা মীমাংসার দিকে যায়। মূলত ৭১ থেকে ৭৫-এর মধ্যে কখনোই এরকম কোনো ঘটনা ঘটে নাই যেখানে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে অপহরণ এবং ধর্ষণ করে। বরঞ্চ ইতিহাস ঘেঁটে জানা যায় মেজর ডালিমের খুব ঘনিষ্ঠ ছিলেন শেখ কামাল। শেখ কামালের উপর দেওয়া অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার কাহিনীর সাথে এর কোনো সদৃশ্য মিল নেই। শেখ মুজিবুর রহমানকে হত্যার কাহিনী নিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকুন। সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ।